সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অবিনাশ চন্দ্র মহন্ত, সহকারী শিক্ষক, ইসলামিয়া উচ্চ বিদ্যালয় টেপামুদ্দিন কাউনিয়া রংপুর। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তাই তোমরা যারা নবম শ্রেণীতে বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করো, তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি উপভোগ করার চেষ্টা করো। আশা করছি তোমরা অনেক বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা বা জ্ঞান লাভ করতে পারবে। তোমরা প্রথমে স্ক্রিনে যে ছবিটি দেখা যাবে সেটি নিয়ে একটু চিন্তা করো। স্ক্রিনে দেখা যাচ্ছে একটি পৃথিবীর স্থির চিত্র এবং আরেকটি নিজ অক্ষের উপর অবিরাম ভাবে চলমান একটি চিত্র। তাহলে আমরা কি ভাবতে পারি আজকের বিষয়? এখান থেকে একটা ধারণা আসে যে পৃথিবী নিজ অক্ষের উপর কি আছে? অবিরাম গতিতে কি আছে? ছুটে চলতেছে, অর্থাৎ গতিতে আছে। তাই আমাদের আজকের বিষয় আমাদের আজকের পাঠের বিষয়টা কি হবে? গতি। প্রিয় শিক্ষার্থী, আজকে এই গতি অধ্যায়ের থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা একটু দেখা যাক যে আমরা আজকের আলোচনা থেকে কি কি জানতে পারবো। আজকের আলোচনা থেকে আমরা প্রথমে জানবো স্থিতি ও গতি কি তা আমরা বলতে পারবো। দ্বিতীয়ত আমরা কি জানতে পারবো? বিভিন্ন প্রকার গতির মধ্যে তুলনা করতে পারবো। আর সর্বশেষ আমরা কি জানতে পারবো? স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে প্রথমে আসা যাক যে এই চিত্রের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি। চিত্রে দেখা যায় একটা বাড়ির ছবি, পাশে একটা গাছ, এখানে একটা ব্যাপার আছে প্রসঙ্গ বস্তু। প্রসঙ্গ বস্তু পরবর্তীতে আবার দেখা যাচ্ছে চিত্রে দেখা যাচ্ছে যে একটা হরিণ শাবক মাঠে ঘাস খাইতেছে এবং পাশ দিয়ে কি হইতেছে? একটি ক্যাঙ্গারু সে ছুটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে আমরা প্রথমে আলোচনা করা যাক যে এই প্রসঙ্গ বস্তু কোনটা? যে কোনো কিছুর অবস্থান জানতে আমাদের একটা স্থির জিনিসকে কি করতে হয়? তার প্রেক্ষিতে আমাদের বলতে হয় বস্তুটির অবস্থান কোথায়। এখন যদি আমি বলি যে হরিণ শাবকটি যে ঘাস খাইতেছে, এই হরিণ শাবকটি ঘাস খাইতেছে কোথায়?
তখন আমরা বলতে পারি এই প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে সেটা বলতে হবে, সেটা প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে সেটা কোন দিকে। এখানে আমি বোঝানোর চেষ্টা করছি যে প্রসঙ্গ বস্তু বলতে আমি গাছটিকে বুঝাইতে চেষ্টা করছি। প্রসঙ্গ বস্তু যদি গাছটি হয় তাহলে গাছটির সাপেক্ষে হরিণটির অবস্থান কোথায় এবং এই অবস্থানটা কি পরিবর্তনশীল কিনা। তাহলে দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হরিণ শাবকটির অবস্থানের পরিবর্তন হচ্ছে না, সে মাঠে ঘাস খাইতেছে কিন্তু দেখা যাচ্ছে এই যে প্রসঙ্গ বস্তু যে গাছ, এই গাছ থেকে এই হরিণ শাবকটির কিন্তু অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। তাই হরিণ শাবকটিকে স্থিতিশীল এবং শাবকটির এই অবস্থান অপরিবর্তিত থাকাকে স্থিতি বলে। এখন দ্বিতীয়ত আসা যাক এই প্রসঙ্গ বস্তু এই গাছটির সাপেক্ষে এবার যে ক্যাঙ্গারুটি দেখা যাচ্ছে সে কি অবস্থান পরিবর্তন করতেছে না? হ্যাঁ, নিশ্চয়। এবার প্রসঙ্গ বস্তুটির সাপেক্ষে ক্যাঙ্গারুটি অবস্থান পরিবর্তন করতেছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ক্যাঙ্গারুর অবস্থানের পরিবর্তন হচ্ছে, তাই ক্যাঙ্গারুটিকে আমরা গতিশীল বলতে পারি এবং ক্যাঙ্গারুটির এই অবস্থান পরিবর্তনের ঘটনাকে আমরা গতি বলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এর মাধ্যমে জানতে পারলাম স্থিতি কি এবং গতি কি। এখন আমরা জানব বিভিন্ন প্রকার গতি কি। দেখা যাক বিভিন্ন প্রকার গতি কি কি হতে পারে। সেটা প্রথমে হতে পারে রৈখিক গতি, আবার কি হতে পারে ঘূর্ণন গতি, আবার কি হতে পারে চলন গতি, পর্যাবৃত্ত গতি এবং আছে স্পন্দন গতি। এই বিভিন্ন প্রকার গতির মধ্যে প্রথমে আমরা রৈখিক গতি সম্পর্কে আলোচনা করব। রৈখিক গতি কোনটাকে বলা হবে? দেখো যে এই চিত্রে তোমরা কি দেখতেছ যে একজন ব্যক্তি কি করতেছে, একটি বল সামনের দিকে ছুড়ে দিচ্ছে। অর্থাৎ রৈখিক গতি কোনটাকে বলা হবে? যে কোনো কিছু যদি সরলরেখায় যায় তাহলে তার গতি হবে সরলরৈখিক গতি। যেমন লোকটি কি করলো, বলটাকে সামনের দিকে ছুড়ে দিল, তো বলটা সেটা অবশ্যই সরলরেখা বরাবর ছুটে চলবে। তাহলে এই বলটি ছুটে চলাটাকে বলা হবে সরলরৈখিক গতি। আমরা চিত্রের মাধ্যমে আবার দেখার চেষ্টা করি। তোমরা দেখো এম ঘরের যে বস্তুটি আছে সে বস্তুটি কি হলো, এ বিন্দু থেকে বি বিন্দু এই সরলরেখা বরাবর কি হলো, এগিয়ে গেল। এম ঘরের যে এই এগিয়ে চলা, এই সরলরৈখিক রেখা বরাবর এগিয়ে চলা, এইটা হবে সরলরৈখিক গতি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এবার চিত্রে কি দেখতেছ? একটি ঘড়ির ছবি। এই ঘড়ির ছবি মাধ্যমে আমরা কি জানব? ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি? যে কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দু সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে সেটা হবে ঘূর্ণন গতি।
আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। চিত্রে দেখা যাচ্ছে যে পি একটা বস্তু, সে বস্তুটি কি এ বিন্দুকে কেন্দ্র করে কি করলো, সমদূরত্ব। এ বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব কিন্তু কি হলো, সমান। অর্থাৎ তোমরা চিত্রে লক্ষ্য করো যে এটা হবে এ বিন্দু, এটা হলো পি বিন্দু। পি এর পাশে কি করতেছে, পি বস্তুটা কি করতেছে, ঘুরতেছে। তাহলে এখান থেকে যে দূরত্বটা, এই যে দূরত্বগুলো কি আছে, সবগুলো সমান আছে। অর্থাৎ সমান দূরত্ব বজায় রেখে কি করতেছে, সেই বিন্দুর চারিদিকে ঘুরতেছে। এই ধরনের ঘুরতে থাকাকে বলা হবে ঘূর্ণন গতি। এবারে তোমরা চিত্রে দেখো যে একটি বস্তু এবি, একটি বস্তু। আবার একটা চিত্রে দেখা যাচ্ছে কি একটি টেবিলের উপর একটি বই দেখা যাচ্ছে, কি বইটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে চলাটা কিভাবে এগিয়ে চলতেছে, সেটা হলো এই এগিয়ে চলাটা হবে চলন গতি। চলন গতিতে কি বলা আছে, যে কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, তাহলে তাকে বলা হবে চলন গতি। অর্থাৎ একটা বস্তুকে যদি আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, সেই বস্তুটির সকল কণা সমান দ্রুত অতিক্রম করবে। আমরা চিত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। মনে করেন যে এবি বস্তুটি কি করলো, পি বিন্দু থেকে কিউ এর দিকে এগিয়ে গেল। এখন যাওয়ার ফলে কি হলো, এই যে এই বস্তুটির এ বিন্দুটি পূর্বের অবস্থান থেকে পরবর্তী অবস্থানে যতটুকু পথ অতিক্রম করলো, ঠিক একই সময়ে বস্তুটির বি বিন্দুটি ঠিক কতটুকু দ্রুত অতিক্রম করলো, ঠিক একই দ্রুত অতিক্রম করলো। এখন তাহলে কি বলা যাবে, যে একটি বস্তু বা কোনো বস্তু ঠিক এমন ভাবে চলতে থাকবে, সেটা বস্তুটি একই সময়ে কি করবে, বস্তুটির সকল বিন্দু বা সকল কণা একই দ্রুত অতিক্রম করবে। এ ধরনের গতিকে বলা হবে চলন গতি। এবার তোমরা খেয়াল করো, চিত্রে একটি ঘড়ি, চলমান ঘড়ি, সে চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে ঘড়ির কাঁটাটি কি করতেছে, একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু অতিক্রম করতেছে। আমরা চিত্রের মাধ্যমে এটা দেখতে পারতেছি। তাহলে এই ধরনের ঘুরে গতিকে বলা হবে পর্যাবৃত্ত গতি। আমরা পর্যাবৃত্ত গতিতে কি বলা যায়, কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে সেটাকে বলা হবে পর্যাবৃত্ত গতি। আমরা চিত্রের মাধ্যমে আবারও জিনিসটিকে বোঝার চেষ্টা করব। তোমরা চিত্রে দেখো যে এটা একটা কি, একটা সূর্যকে কেন্দ্র করে পৃথিবী, সূর্যকে কেন্দ্র করে এই পৃথিবী কি করতেছে, ঘুরতেছে। এবং এই যে ঘোরার সময় পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে সৌরবর্ষ বলা হয়, অর্থাৎ এক বছর 365 দিনে কি করে পৃথিবী কি করে সূর্যকে প্রদক্ষিণ করে।
একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কি করে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। আবার পাশে দেখো তোমরা তোমরা কি করতেছে, যে এই পৃথিবীকে কেন্দ্র করে কি করতেছে, পৃথিবীর উপগ্রহ যে চাঁদ সেটা কি করতেছে, পৃথিবীকে কেন্দ্র করে আবার সেই একই সময়ে আবার ঘুরে আসতেছে। তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট একই দিক থেকে কি করতেছে, কোনো বিন্দুকে যদি আমরা সেটাকে প্রদক্ষিণ করে সেটাকে বলা হবে পর্যাবৃত্ত গতি। এবার দেখা যাক চিত্রে দেখা যাইতেছে কি, যে একটি সরল দোলক কি করতেছে, চিত্র দেখা যাইতেছে, এবং সরল দোলকের যে গতিটা এটাকে বলা হয় স্পন্দন গতি। অর্থাৎ স্পন্দন গতিতে বলা আছে যে পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কোনো বস্তু যদি পর্যায়কালে অর্ধেক সময় কোনো একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে তাহলে সেই গতিকে বলা হয় স্পন্দন গতি। তাহলে সরল দোলক সাধারণত কিভাবে চলে তোমরা নিশ্চয় জানো। তারপরে চিত্রের মাধ্যমে খেয়াল করো যে একটি বল কি আছে সুতার সাহায্যে ঝুলে সেটা কি করতেছে, দোল খাইতেছে, যেমন আমরা দোলনায় দোল খাই। তাহলে এই যে দোল খাওয়া অর্থাৎ সে বস্তুটি, এই যে বস্তুটি যে আছে লাল রঙের বস্তুটি কি করলো, সে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে কোথায় গেল, বি বিন্দুতে পৌঁছানোর পর সেটা আবার বি থেকে এতে আসাতে যে সময়টা লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল। এই পর্যায়কালে কি করতেছে, অর্ধেক সময়টা একদিকে যাইতেছে, বাকি অর্ধেক সময়টা কি করতেছে, সেটা বিপরীত দিকে, পূর্বের গতির বিপরীত দিকে সেটা ফিরে আসতেছে। এ ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি। এখন আমরা আলোচনা করব স্কেলার বা অধিক রাশি কোনটাকে বলা হয়। স্কেলার রাশি যে সমস্ত রাশিকে শুধু আমরা মান দ্বারা প্রকাশ করতে পারি এবং সে ধরনের রাশিকে বলা হয় স্কেলার রাশি বা দিক রাশি। অধিক রাশি যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি হলো স্কেলার রাশি বা অধিক রাশি। আর ভেক্টর রাশি কাকে বলা হবে, যে সমস্ত রাশিকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায় না, পাশাপাশি দিক নির্দেশনারও প্রয়োজন হয়, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। সাধারণত ভেক্টর রাশি লেখার ক্ষেত্রে রাশিটির উপর তীর চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে এই তীর চিহ্নের মাধ্যমে ভেক্টর রাশি প্রকাশ করা হয়। ভেক্টর রাশিগুলো হলো ত্বরণ, সরণ, বল ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা যতটুকু আলোচনা শুনলে, তোমরা এখন বইয়ের পড়ে তোমরা আরো ভালোভাবে জিনিসটিকে উপলব্ধি করার চেষ্টা করবে। বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে না পারলে আসলে জিনিসটি বোঝা খুবই কঠিন হয়ে যাবে। তাই তোমরা আজকে যতটুকু আলোচনা শুনলে তোমরা মনোযোগ সহকারে বাড়িতে প্র্যাকটিস করবে। তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য আমি একটা বাড়িতে কাজ দিচ্ছি তোমাদের। বাড়ির কাজটি হলো স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য যেগুলো আছে সেগুলো তোমরা খাতায় লিপিবদ্ধ করবে এবং স্কুল খোলার পর
তোমাদের স্যারকে দেখাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো। এই করোনা পরিস্থিতির সময় তোমরা করোনার যে বিধিনিষেধগুলো আছে সেগুলো নিয়মিত মেনে চলো, বাসায় থাকো এবং বাবা মার কথা মেনে চলো। তোমাদেরকে সকলকে ধন্যবাদ।